একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, কোটি কোটি তরুণের এক বিশাল শক্তি, যারা একটি দেশকে নতুন করে গড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এমন এক প্রজন্ম যাদের শিরায় শিরায় বইছে অফুরন্ত এনার্জি, চোখে এক আকাশ সমান স্বপ্ন, আর হাতে এমন সব প্রযুক্তি যা তাদের আগের প্রজন্ম কল্পনাও করতে পারেনি। না, এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয়, এটা আজকের বাংলাদেশ, এই মুহূর্তের বাস্তবতা। আমরা এমন এক দেশের কথা বলছি যেখানে প্রায় ৩০ মিলিয়ন তরুণ শুধু আদমশুমারির একটা সংখ্যা নয়, তারাই ভবিষ্যতের আসল চাবিকাঠি। কোনো কোনো হিসাবে দেশে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণের সংখ্যা ৪,৬০,০০,০০০ বেশি, যা মোট জনসংখ্যার প্রায় ১/৪। ভাবা যায়? কিন্তু আসল এবং সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যে প্রশ্নটি আগামী দশকগুলোতে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে দেবে, সেই প্রশ্ন: এই বিশাল উদ্যমী তরুণ প্রজন্ম কি একটি সোনালী ভবিষ্যতের নিশ্চয়তা, নাকি আমরা একটি টাইম বোমার দিকে তাকিয়ে আছি যা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে আর এই বিপুল সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারে? এই তরুণরাই কি সেই স্ফুলিঙ্গ হবে যা বাংলাদেশের ভবিষ্যৎকে আলোকিত করবে, নাকি এমন এক ডেমোগ্রাফিক বোঝা হয়ে দাঁড়াবে যা দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেবে? আজকের ভিডিওতে আমরা বোঝার ট্রাই করব এই সম্ভাবনাময় তরুণদের আসলে সম্ভাবনা কতটুকু, এদের সামনে প্রধান বাধাগুলো কি কি, আর এই বাধাগুলো উত্তরণের পসিবল কিছু উপায়। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাহিরস। বাংলাদেশ এখন এক অবিশ্বাস্য সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে। বছরের পর বছর ধরে আমরা দেশের অসাধারণ অর্থনৈতিক উন্নতি আর সামাজিক অগ্রগতির কথা শুনে আসছি, আর এখন সেই উন্নয়নের স্রোতে যোগ হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় তরুণ সমাজ। এমন এক প্রজন্ম যারা ইন্টারনেট, স্মার্টফোন আর গ্লোবাল ডিজিটাল অর্থনীতির সাথে বেড়ে উঠছে। শুধু ভাবুন, প্রতি বছর প্রায় ২ মিলিয়ন নতুন তরুণ দেশের কর্মশক্তিতে যোগ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার। আর এই প্রজন্ম শুধু সংখ্যায় বড় নয়, তারা চিন্তা ভাবনাতেও একদম আলাদা। তারা আগের চেয়ে অনেক বেশি কানেক্টেড, বিশ্ব সম্পর্কে অনেক বেশি সচেতন, এবং নিঃসন্দেহে আগের যে কোনো প্রজন্মের চেয়ে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী। ঢাকার ব্যস্ত টেক হাব থেকে শুরু করে গ্রামের স্কুল কলেজের ক্লাসরুম পর্যন্ত সবখানে তাদের জ্ঞান আর নতুন কিছু করার ক্ষুধা স্পষ্ট। বিশেষ করে তারা নিজেরা উদ্যোগ নিয়ে নতুন ব্যবসা শুরু করতে চায়। আর বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির আকার এখনই $1 বিলিয়ন, আর এটা সামনে আরো বড় হবে। দেশের স্টার্টআপ জগৎটা রীতিমতো বদলে যাচ্ছে, যেখানে তরুণরা প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় সমস্যার দারুণ সব সমাধান বের করছে। ইনটেক, এডুটেক থেকে শুরু করে ই-কমার্স আর এআই পর্যন্ত। এর সাথে আছে লাখ লাখ তরুণ ফ্রিল্যান্সার, যারা বাংলাদেশকে গ্লোবাল অনলাইন কাজের বাজারে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। এটাই হলো সেই সম্ভাবনা, এক প্রাণবন্ত উদ্যমী তরুণ জনগোষ্ঠী যারা নতুন আইডিয়া তৈরি করতে, অর্থনীতিকে এগিয়ে নিতে আর একবিংশ শতাব্দীর বিশ্বে বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছে দিতে প্রস্তুত। এই শক্তিটা আপনি অনুভব করতে পারবেন। এর সম্ভাবনা প্রায় অসীম, কিন্তু আমরা সবাই জানি শুধু সম্ভাবনা থাকলেই হয় না, তাকে কাজে লাগানোর জন্য সঠিক পরিবেশও তৈরি করতে হয়। যদি এত সম্ভাবনা থাকে, তাহলে বাধাটা কোথায়? কেন আমাদের এই প্রশ্নটা করতেই হচ্ছে? কারণ সত্যিটা হলো, এই কোটি কোটি তরুণের শক্তিকে পুরোপুরি কাজে লাগানোর পথে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটির নাম বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট। কিন্তু এই সমস্যাটাকে বুঝতে হলে এর ভেতরের গল্পটা জানতে হবে। বাংলাদেশে তরুণদের বেকারত্ব কেবল এক ধরনের নয়, এর কয়েকটি আলাদা চেহারা আছে। প্রথম এবং সবচেয়ে বড় চেহারাটি হলো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বা কাঠামোগত বেকারত্ব। এর সহজ মানে হলো, বাজারে যে ধরনের কাজের চাহিদা আছে, তরুণদের দক্ষতা বা জ্ঞান সেই চাহিদার সাথে মিলছে না। এটা একটা বিরাট মিসম্যাচ। চাকরিদাতারা প্রায়ই বলেন যে ডিগ্রিধারী তরুণদের পুঁথিগত বিদ্যা থাকলেও আধুনিক চাকরির বাজারের জন্য প্রয়োজনীয় প্র্যাকটিক্যাল, টেকনিক্যাল বা সফট স্কিলসের মারাত্মক অভাব রয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা প্রায়শই পুরনো সিলেবাস আর মুখস্থ নির্ভর পড়ালেখার জন্য সমালোচিত হয়, যা কর্মমুখী শিক্ষার জন্য যথেষ্ট নয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, যারা বিশ্ববিদ্যালয় পাশ করছে তাদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে বেশি। এটাই সেই স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের সবচেয়ে স্পষ্ট উদাহরণ। এরপর আসে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট।
যখন কেউ এক চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দেয় বা পড়াশোনা শেষ করে প্রথম চাকরির জন্য খুঁজে, তখন সে সাময়িক বেকারত্ব তৈরি হয়। এই যে সাময়িক বেকারত্বটা তৈরি হয়, সেটাই হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এটা স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে এই স্বাভাবিক সময়টা অনেক লম্বা হয়ে যায়, কারণ সঠিক তথ্যের অভাব আর চাকরি খোঁজার সুসংগঠিত প্ল্যাটফর্মের স্বল্পতা। এই দুই সমস্যার রেজাল্ট হলো নিট বা নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং, অর্থাৎ সেই সব তরুণ যারা শিক্ষা, চাকরি বা কোনো ধরনের প্রশিক্ষণের মধ্যে নেই। তরুণদের একটি বিশাল অংশ এই দলে পড়ে, যা আমাদের সম্ভাবনার একটা বিরাট ওয়েস্ট। বিশেষ করে তরুণীদের মধ্যে এই হার আরো বেশি, যার পেছনে সামাজিক দৃষ্টিভঙ্গি আর কর্মক্ষেত্রে প্রবেশের বাধাগুলো বড় কারণ হিসেবে কাজ করে। শুধু চাকরিই নয়, যারা নিজেরা কিছু করতে চায় অর্থাৎ উদ্যোক্তা হতে চায়, তাদের পথও মসৃণ নয়। ব্যবসা শুরু করার জন্য ফান্ড বা মূলধন জোগাড় করা একটা বিরাট চ্যালেঞ্জ। এর সাথে আছে জটিল নিয়মকানুন, অনেক কাগজপত্র আর লাইসেন্স সংক্রান্ত খরচ, যা অনেক তরুণের স্বপ্নকে শুরুতেই শেষ করে দেয়। যদিও একটি স্টার্টআপ কালচার গড়ে উঠছে দেশে, কিন্তু এর জন্য আরো মজবুত সাপোর্টের একটা ইকোসিস্টেম দরকার। এই সমস্যাগুলো ছোটখাটো নয়, এগুলো গভীর এবং কাঠামোগত বা স্ট্রাকচারাল বলতে পারেন। যদি এর সমাধান না করা হয়, তাহলে আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা তরুণদের বোনাসের কথা বলছি, তা একসময় হতাশায় রূপ নিতে পারে। তবে সব খবরই হতাশাজনক নয়, একদমই না। বাংলাদেশ তার ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য পরিচিত, আর তরুণদের শক্তিকে কাজে লাগাতে বেশ কিছু দারুণ উদ্যোগেরও দেখা মিলছে। সরকারের এখন স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নের জন্য বিভিন্ন যুগোপযোগী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে হাইটেক পার্ক তৈরি, ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের ফান্ডিং দেওয়া, আর বিডি স্কিলস বা NISE এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের সঠিক প্রশিক্ষণ ও চাকরির বাজারের সাথে যুক্ত করার চেষ্টা চলছে। এগুলো সরাসরি স্ট্রাকচারাল ও ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কমানোর উদ্যোগ। অন্যদিকে তরুণদের মধ্যেও উদ্যোক্তা হওয়ার একটা জোয়ার এসেছে। তারা শুধু চাকরির জন্য অপেক্ষা না করে নিজেরাই চাকরি তৈরি করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা IoT ব্যবহার করা টেক স্টার্টআপ থেকে শুরু করে সামাজিক সমস্যার সমাধান করা উদ্যোগ পর্যন্ত, এই উদ্যমী মনোভাবটা একদম জীবন্ত। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর বিপ্লব লক্ষ লক্ষ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় এনে অনলাইন ব্যবসাকে আরো সহজ করে দিয়েছে। বেসরকারি সংস্থা বা NGO গুলো বড় ভূমিকা রাখছে। তারা বিভিন্ন প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা আর নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের জন্য বিশেষ সহায়তা দিচ্ছে। যেমন বিশ্বব্যাংকের সহায়তায় অ্যাসেট প্রকল্পটি 10 লাখের বেশি তরুণকে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা দেওয়ার লক্ষ্য নিয়েছে, যা প্রশংসার যোগ্য। এত কিছুর পরেও চ্যালেঞ্জের বিশালতার তুলনায় উদ্যোগগুলো এখনো যথেষ্ট নয়। প্রশ্ন হলো, এই নতুন প্রোগ্রামগুলো কি যথেষ্ট সংখ্যক তরুণের কাছে পৌঁছাতে পারছে? যে মানের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, তা কি সত্যিই আন্তর্জাতিক মানের? আর অর্থনীতির সব খাতে কি যথেষ্ট গতিতে ভালো মানের নতুন চাকরি তৈরি হচ্ছে? শিক্ষা ও প্রশিক্ষণের মান এখনো একটি বড় চিন্তার বিষয়। শুধু সংখ্যা নয়, তরুণরা যেন সমস্যা সমাধান, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো দক্ষতা নিয়ে বেরিয়ে আসে, তা নিশ্চিত করতে হবে। স্কুল কলেজে যা শেখানো হচ্ছে এবং ইন্ডাস্ট্রিগুলোর যা প্রয়োজন, তার মধ্যকার ব্রিজটিকে আরো শক্তিশালী করতে হবে। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, বাংলাদেশ কিভাবে তার 30 মিলিয়নেরও বেশি তরুণের এই অবিশ্বাস্য সম্ভাবনাকে কাজে লাগাবে? এর কোনো জাদুকরী সমাধান নেই, তবে একটি সমন্বিত ও নিরবিচ্ছিন্ন চেষ্টার মাধ্যমে এটি সম্ভব। ফার্স্টলি, শিক্ষা ও দক্ষতা ব্যবস্থায় একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। এর মানে পুরনো মুখস্থ নির্ভর পদ্ধতি থেকে বেরিয়ে এসে প্র্যাকটিক্যাল, ডিজিটাল এবং কাটিং এজ স্কিলস এর উপর জোর দিতে হবে। এটি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। শিক্ষকদের প্রশিক্ষণ এবং আধুনিক কারিগরি শিক্ষার জন্য বিনিয়োগ বাড়াতে হবে। সেকেন্ডলি, উদ্যোক্তাদের জন্য একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করতে হবে। এর মানে হলো ব্যবসার জন্য ফান্ড পাওয়া সহজ করা, অপ্রয়োজনীয় ডকুমেন্টেশন কমানো এবং ব্যবসা শুরু করার প্রক্রিয়াকে আরো সহজ করে তোলা। আরো বেশি মেন্টরশিপ প্রোগ্রাম, ইনকিউবেটর আর অ্যাক্সিলারেটর তরুণদের স্বপ্নকে বাস্তব রূপ দিতে সাহায্য করতে পারে।
এরপর স্মার্ট উপায়ে নতুন চাকরি তৈরি করার কৌশল গ্রহণ করতে হবে। ম্যানুফ্যাকচারিং, আইটি সম্পর্কিত পরিষেবা এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে, যা ভালো মানের কর্মসংস্থান তৈরি করতে পারে। অর্থনীতিকে শুধু তৈরি পোশাক শিল্পের উপর নির্ভর না করে আরো বিভিন্ন দিকে প্রসারিত করা যেতে পারে। এছাড়াও ডিজিটাল বৈষম্য কমাতে হবে। দেশের সব অঞ্চলে, বিশেষ করে গ্রামে সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেয়া গেলে ডিজিটাল অর্থনীতির সুযোগ সবাই সমানভাবে নিতে পারবে। লাস্টলি, অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ করতে হবে, অর্থাৎ তরুণী এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা যেন শিক্ষা, প্রশিক্ষণ এবং চাকরিতে সমান সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে। এতে দেশের অর্ধেক জনশক্তির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগবে। সবশেষে এর জন্য প্রয়োজন একটি সবার সম্মিলিত প্রচেষ্টা, যেখানে সরকার সঠিক নীতি দেবে, বেসরকারি খাত বিনিয়োগ ও উদ্ভাবন করবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের উন্নত করবে, আর সবচেয়ে বড় ভূমিকা রাখবে বাংলাদেশের তরুণদের নিজেদের অদম্য শক্তি, স্বপ্ন আর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। এই 30 মিলিয়ন ইউথ কোয়েশ্চেন শুধু একটি অর্থনৈতিক প্রশ্ন নয়, এটি বাংলাদেশের আত্মার প্রশ্ন। তরুণদের এই বিশাল জনগোষ্ঠী, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চিরকাল থাকবে না। এই সুযোগের জানালা খোলা আছে সীমিত সময়ের জন্য। আজকের নেয়া সিদ্ধান্ত, আজকের বিনিয়োগ আর আজকের পরিবর্তনই নির্ধারণ করবে এই প্রজন্ম দেশের সবচেয়ে বড় সম্পদে পরিণত হবে নাকি একটি না বলা আক্ষেপের গল্প হয়ে থাকে। বাংলাদেশের তরুণদের শক্তি, প্রতিভা আর স্বপ্ন আমাদের চোখের সামনে স্পষ্ট। তারা গড়তে, সৃষ্টি করতে আর নেতৃত্ব দিতে প্রস্তুত। এখন দেশ ও সমাজের দায়িত্ব হলো তাদের হাতে সেই সরঞ্জাম, সুযোগ আর পথ তৈরি করে দেওয়া, যাতে তারা তাদের অবিশ্বাস্য লক্ষ্যে পৌঁছাতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ সত্যিই তাদের হাতে। আপনারা কি ভাবছেন? বাংলাদেশের তরুণদের শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে এই মুহূর্তে সবচেয়ে জরুরি পদক্ষেপ কোনটি হওয়া উচিত? নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। এরকম আরও ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল।